আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত আমাদের তদন্ত তাই বলছে। কলকাতা হাইকোর্টে কেস ডায়েরি এবং স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে এমনটাই দাবি করলো সিবিআই। কবে তদন্ত শেষ হবে সে প্রশ্নের নির্দিষ্ট উত্তর কিন্তু তারা দিতে পারেনি। বৃহস্পতিবার লন্ডনে মুখ্যমন্ত্রীর বক্তৃতার মাঝে আরজিকর কাণ্ড নিয়ে উড়ে আসে প্রশ্ন। তার পরদিন অর্থাৎ শুক্রবারই কলকাতা হাইকোর্টে হলো আরজিকর মামলার শুনানি, যেখানে কেস ডায়েরি ও স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়ে সিবিআই জানালো আরজিকর মেডিকেলে তরুণী চিকিৎসকের গণধর্ষণ হয়নি। ধর্ষণ খুনের ঘটনায় সিবিআই এর চার্জশিটের ভিত্তিতে সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে আমৃত্যু কারাদণ্ড দিয়েছে শিয়ালদা আদালত। এরপরেও তদন্ত চালিয়ে যাওয়ার আর্জি জানিয়ে নতুন করে আদালতের দ্বারস্থ হন চিকিৎসকের মা বাবা। সুপ্রিম কোর্টের নির্দেশে মামলার শুনানি শুরু হয়েছে হাইকোর্টে। সেই মামলার প্রেক্ষিতে শুক্রবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষ প্রশ্ন করেন, এটা ধর্ষণ না গণধর্ষণ? উত্তরে সিবিআই জানায়, আমরা সব তথ্য প্রমাণ ডিএনএ ফরেনসিক পরীক্ষার জন্য পাঠিয়েছিলাম। 14 জন ডাক্তারকে নিয়ে মেডিকেল বোর্ড গঠন হয়েছিল। সিবিআই জানায়, মেডিকেল বোর্ডের সিদ্ধান্ত এবং আমাদের তদন্ত বলছে এটা গণধর্ষণ নয়। তখন বিচারপতি প্রশ্ন করেন, এখন আপনারা কি করছেন? ঘটনার পর তথ্য প্রমাণ লোপাট, নষ্ট করা সহ অন্যান্য অপরাধের ক্ষেত্রে কারা কারা যুক্ত ছিল সেটা দেখা হচ্ছে বলে জানায় সিবিআই। বিচারপতি প্রশ্ন করেন, তাহলে আপনাদের মতে অভিযুক্ত একজনই? সিবিআই এর আইনজীবী বলেন, হ্যাঁ, এখনো পর্যন্ত তদন্তে আমরা তাই পেয়েছি। কেন্দ্রীয় এজেন্সির উদ্দেশ্যে বিচারপতি তীর্থঙ্কর ঘোষ আরও প্রশ্ন করেন, যে তদন্ত আপনারা করছেন সেটা কবে শেষ হবে? সিবিআই জানায়, সেটা এখনই বলা সম্ভব নয়। সমস্ত নার্স, চিকিৎসক এবং যাদের জিজ্ঞাসাবাদ করা দরকার ছিল তাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিজওয়ানুর রহমানের মামলার প্রসঙ্গ টেনে রাজ্যের আইনজীবী প্রশ্ন তোলেন, মামলা গ্রহণের ক্ষেত্রে উৎসাহ দেখা যায়, কিন্তু শেষ কবে হবে সেটা বলতে পারছেন না। তাহলে কিভাবে হবে? নিহত চিকিৎসকের পরিবারের আইনজীবী বলেন, পুলিশ এবং সিবিআই এর পর্যায় ভিত্তিক তদন্ত পদ্ধতি দেখুন, আপনি বিস্মিত হয়ে যাবেন। সহকারী সুপারের বয়ান নেওয়া হয়নি। পরিবার যতক্ষণ না পর্যন্ত এফআইআর করেছে ততক্ষণ পর্যন্ত কেউ এফআইআর করার প্রয়োজন মনে করেননি। প্রিন্সিপাল বা হাসপাতালের সুপার কেউই এফআইআর করার প্রয়োজন মনে করেননি। পাল্টা সিবিআই জানায়, ইতিমধ্যে সহকারী সুপারের বয়ান নেওয়া হয়েছে। পর্যন্ত আমরা যে প্রশ্নগুলো রিট পিটিশনে তুলেছি তার উত্তর আমাদের কাছে আসেনি। সিবিআইকে নির্দেশ দিয়েছেন যে আপনারা যা সাক্ষী, যা উইটনেস এতদিন পর্যন্ত এক্সামিন করেছেন তার তালিকা দিন, আর কবের মধ্যে এই তদন্ত শেষ করতে পারবেন জানান। পরের দিন এই তথ্যগুলো নিয়ে তারা আসবে, তাহলে কোথায় আটকাচ্ছেন, কোথায় হাইকোর্টের নির্দেশ প্রয়োজন, সেই অনুযায়ী আদালত পরের দিন নির্দেশ দেবেন। ফলে আমরা আশা করছি যে সিবিআই একটা সদর্থক ভূমিকা নেবে। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ শুক্রবার জানতে চান, এখন আপনাদের তদন্ত কেন আটকে আছে, কি অসুবিধে হচ্ছে? এই মামলায় এখনো পর্যন্ত কাদের জিজ্ঞাসাবাদ করা হয়েছে সিবিআই এর থেকে সেই তালিকা তলব করে আদালত। কলকাতা পুলিশের কাছ থেকে পাওয়া কেস ডায়েরি পেশ করার জন্য মৌখিক নির্দেশ দেওয়া হয় সিবিআইকে। সৌভিক মজুমদার, প্রকাশ সিনহা, আশাবুল হোসেন, এবিপি আনন্দ। সলিলবাবু, তিনটে খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, একটা হচ্ছে তথ্য প্রমাণ, একটা হচ্ছে ডিএনএ রিপোর্ট, আর একটা হচ্ছে ফরেনসিক রিপোর্ট, যার কথা বারবার সিবিআই এর এই স্ট্যাটাস রিপোর্ট কেস ডায়েরিতে বলা হচ্ছে। কিন্তু সেক্ষেত্রে যদি প্রাথমিকভাবে আমরা শুধু তথ্য প্রমাণের কথাই ধরি, সেই তথ্য প্রমাণ ট্যাম্পারিং এর অভিযোগটাই তো উঠেছিল প্রাথমিকভাবে পুলিশের বিরুদ্ধে, এবং এই তথ্য প্রমাণ লোপাটের ঘটনায় সিবিআই কতটা এগোতে পারলো সেই প্রশ্নের মুখোমুখি তাদের আদালতে বারবার হতে হয়েছে। তাহলে গোড়ায় গন্ডগোল রয়ে গেল নাকি? না, আরও একটা আছে। দেখো, গ্যাংরেপের কথা, যেটা গ্যাংরেপটা কিন্তু এরা ডিনাই করেছে। ইনভেস্টিগেটিং এজেন্সি বলছে না, দেয়ার হ্যাজ বিন নো এভিডেন্স অ্যাজ ইট স্ট্যান্ডস নাও। এখন পর্যন্ত কিছু পাওয়া যায়নি, এবং ডিএনএ প্রোফাইল যেটা হয়েছে সেটা করা হয়েছে, তাতে সঞ্জয় রায় পাওয়া গেছে। এবং এন্টায়ার সেমিনার রুমের যে ডিএনএ প্রোফাইল সেটাও 14 জন ফরেনসিক বিশেষজ্ঞকে নিয়ে এটা করা হয়েছে, ঘটনা ঘটছে, এবং সেটা জানা গেছে। 2 নম্বর, দেখো, দেয়ার আর সার্টেন ল্যাপসেস। দেখো, প্রথমেই দেখো, এই যে 24 জন লোককে এখন পর্যন্ত জিজ্ঞাসাবাদ করলো, হাইকোর্টে জবের থেকে ফাইল হলো, 24 জন লোককে জিজ্ঞেস করলো, সেটা কিন্তু আগে করতে পারতো। ডাক্তার বলো, নার্স বলো, 4th ক্লাস স্টাফ বলো, এবং ফুড নিয়ে, রাতের খাবার নিয়ে যারা এসেছিল, সুইগি হোক বা যারাই হোক, তাদের জিজ্ঞাসাবাদ করালো, যেটা কিন্তু আগেও করতে পারতো, সেটাও কিন্তু করেনি। তাহলে কি করছে এখন? এখন তাহলে বাকিটা কে? এবং 3 জন সাসপেক্টেড কল ডিটেল রেকর্ডস আর ইন দ্য স্ক্যানার, এবং দ্যাট ইজ বিং মনিটর্ড, সেটাও বলেছে। এইবার যেটা ল্যাপসেসগুলো কি, দেখো,
একটা অত বড় একটা গ্রুসাম রেপ উইথ মার্ডার, এটা কিন্তু এভিডেন্ট সেই দিন সকাল থেকে। তোমাকে এটা বুঝতে হবে, দেখো ওর মা বাবা গেল, ওর মা বাবাকে ডিস্টর্টেড ইনফরমেশনে জানানো হলো। একবার বললো আত্মহত্যা, আর একবার বললো অসুস্থ, আর একবার বললো সব বলা যাবে না, আসুন। তারপরে তারা এলো অ্যান্ড দে আর মেড সিটিং ফর 4 আওয়ার্স। তাদের সঙ্গে কেউ কথা বললো না। একটা আমি বলতে দাও একটা আনন্যাচারাল ডেথ কেসের উপরে সেই পুরো তদন্তটা চললো। কেস হলো কখন, মামলাটা কখন হলো? রাত্রির 12:15 11:45। জিডি নিয়েও কিন্তু একাধিক অভিযোগ এবং রয়েছে। জিডি নিয়েও হয়েছে। বাবা যতক্ষণ না এফআইআর করেছেন ততক্ষণ পর্যন্ত ইনস্টিটিউশনের পক্ষ থেকে, প্রিন্সিপালের পক্ষ থেকে কোনো এফআইআর হয়নি। আমি একবার রবীন্দ্রনাথ বাবুর কাছে যাই। এক সেকেন্ড আমাকে দাও, এক সেকেন্ড দেখো। এবং তাহলে মোটিভটা কি? তাহলে এই মোটিভটা হচ্ছে যে যাতে মিডিয়া হাইপ, যাতে করে ব্যাপারটাকে তাড়াতাড়ি ধামাচাপা দেওয়া যায় এবং ডেড বডিকে অ্যাজ কুইকলি অ্যাজ ফাস্ট ডিসপোজ অফ করা যায়। এক সেকেন্ড, আমি রবীন্দ্রনাথ বাবুর কাছে এই জায়গায় যাই। রবীন্দ্রনাথ বাবু, সেখানে প্রশ্নটা হচ্ছে, একদিকে যখন এই বক্তব্যটা সামনে আসছে, কেস ডায়েরি নিয়ে আসছে সিবিআই, কোথায় কোথায় ল্যাপসেস রয়েছে তারা দেখাচ্ছে, অন্যদিকে তাহলে তদন্তটা শেষ হবে কবে এই প্রশ্ন যখন উঠছে, অন্যদিকে তারা জিজ্ঞাসাবাদটাও চালিয়ে যাচ্ছে, তাহলে শেষ হচ্ছে না তদন্ত চলছে? তথ্য প্রমাণ লোপাটের ক্ষেত্রে কত দূরই বা তারা এগোতে পারছে? আদৌ আর কিছু তাদের কাছে আছে কিনা, সেই প্রশ্নগুলোর এই ধোঁয়াশাগুলো কি আজ অব্দি পরিষ্কার হলো? সাধারণ মানুষ হিসেবে দীর্ঘদিন ধরে অধ্যাপনা করতে করতে কিছু জ্ঞান তো অর্জন করেছি। এই যে বিচারপতি আটকে উঠেছিলেন, প্রধান বিচারপতি আটকে উঠেছিলেন প্রথম দিকে, যে শকিং ইনসিডেন্ট আমার জীবনে কখনো দেখিনি, এত বড় শকিং ইনসিডেন্ট। কি দেখে সেই রিপোর্টটা হাইকোর্ট যদি চেয়ে নেয় এবং সেই রিপোর্টগুলো যদি একবার অ্যানালাইজ করে, আমার মনে হয় প্রথম সেইটা খুব ভালো হবে। কারণ সিবিআইয়ের কাছ থেকে সেই রিপোর্টগুলোই তার আমার মনে হয়েছে সেটা তিনি চাইতে পারেন। দ্বিতীয়ত হচ্ছে 3 জন সাসপেক্ট এতদিনে তারা বলছে, তারা এতদিনে হাইকোর্টে এসে বলছে 3 জন সাসপেক্ট এখনো আছে, স্ক্যানারে আছে। স্ক্যানারে কি এতদিন ধরে তারা এমনি এমনি চুপচাপ বসে বসে দেখছিলেন পুলিশ কি বলেছে সেই অভিযুক্তকে প্রথম দিন যা বলেছিল সেইটা কি বলে দেওয়ার জন্যে? তাহলে সেই স্ক্যানারে যে অভিযুক্ত যারা আছেন তাদেরকে এতদিন তারা আদালতে কেসটা শেষ করে দেওয়ার জন্য, ফাঁসি দেওয়ার জন্য, রায় দেওয়ার জন্য পাগল হয়ে গেল সবাই। আর সেই 3 জন সাসপেক্টের কথাই এতদিনের ওরা। তৃতীয়ত ওই যে পুলিশের ওসিকে ধরা হয়েছিল, সেদিন আমার মনে আছে পঙ্কজবাবু বলেছিলেন যদি প্রমাণ না করতে পারেন বাঘের পিঠে চড়েছেন আপনারা, তো প্রমাণ হলো না, তাদেরকে ছেড়ে দেওয়া হলো। কি করলেন? সন্দীপ ঘোষ, আজও তার বিরুদ্ধে কোনো কিছু বলা হচ্ছে না। এই আরে তারা যুক্ত, তারা যদি সন্দীপ ঘোষ যদি এটার সঙ্গে সুপ্রিম কোর্টে, আমাকে শুনুন, আমাকে বলতে দিন, প্রধান বিচারপতি জিজ্ঞাসা করেছিলেন ওনার বাড়ি থেকে উনি কটায় খবর পেয়েছিলেন। এখানে মনে রাখতে হবে সিবিআই কিন্তু পরিবার চায়নি, পরিবার একটা নিরপেক্ষ তদন্তের কথা বলেছিল। সর্বোচ্চ তদন্তকারী সংস্থার তদন্তের উপরে যদি আপনি ভরসা করতে না পারেন, কলকাতা পুলিশের তদন্তের উপরে ভরসা করতে পারেনি, তাই সিবিআই মীমাংসা কিন্তু হয়নি। দেখুন একবার প্রোফাইল বা ইনকোয়েস্ট রিপোর্ট এইসব মিলিয়ে দেখা হয়নি। এমনকি আগে দেখা গেছে সিএফএসএল রিপোর্টে সেমিনার হল যে ঘটনাস্থলে নয়, এসব অনেক কোশ্চেন রয়েছে, সেগুলো তদন্তের আওতায় রয়েছে। সিবিআই তাড়াতাড়ি তদন্ত করে যত তাড়াতাড়ি দ্রুত আমার মেয়ের ন্যায় বিচার দেবে, আমরা তত তাড়াতাড়ি চেষ্টা করব যাতে তাড়াতাড়ি আমার মেয়ের ন্যায় বিচারটা পাই। এটা তো ট্রায়াল কোর্টেও দিয়েছিল, তাই একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছিল। তাহলে এইটা প্রশ্নটা এখানে নতুন এসে সিবিআই বলে দেবে 10 জন ধর্ষণ করেছে, এটা এক্সপেক্টেড নয়। প্রশ্নটা এখানে ধর্ষণ না গণধর্ষণে আটকে গেলে হবে না। সিবিআই তার সাবমিশন, এটা তো ট্রায়াল কোর্টেও দিয়েছিল, তাই একজন ব্যক্তি কনভিক্টেড হয়েছিল। সিবিআই বলছে লার্জার কনস্পিরেসি হয়েছে, সিবিআই বলছে এভিডেন্স ডিস্ট্রাকশন হয়েছে। তাহলে একজন যদি এখানে আপনার ইনভলভ থাকে, তাহলে কি সঞ্জয় রায়কে বাঁচানোর জন্য লার্জার কনস্পিরেসি হতে পারে? পঙ্কজবাবু, এই জায়গায় আমার নির্দিষ্ট করে দুটো প্রশ্ন আছে। এক, এখনো পর্যন্ত সিবিআই এর সাপ্লিমেন্টারি চার্জশিট কোথায়, সেই উত্তর কিন্তু মেলেনি। এবং দ্বিতীয়, অ্যাসিস্ট্যান্ট সুপার তাকে কেন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে না? পুলিশের ভূমিকা যেখানে প্রথম দিন থেকে প্রশ্নের মুখে উঠে পড়েছে, সেখানে আজ পর্যন্ত সিবিআই কাউকে জিজ্ঞাসাবাদ করলো না। আমার একটা মানে পাল্টা একটা কথা, যে লন্ডন যাওয়ার আগে মুখ্যমন্ত্রীর নির্দেশে সোমনাথ দে পানিহাটির চেয়ারম্যান হলেন, এই লজ্জা আমরা কোথায় রাখবো? এই লজ্জা
কার কারণ সঙ্গে তিনি কি দাঁড়িয়ে- সোমনাথের নাম বারবার উঠেছিল আরজিকরের ঘটনায়। কোনো রকম নেই, তাহলে সিবিআই কে ডেকে পাঠাবো। বেশ, আপনি বলুন। সিবিআই তাদের কেন ডাকেনি সেটাই তো প্রশ্ন। সিবিআই কে প্রশ্ন করছেন আপনারা, তাহলে তদন্ত কি আপনারা নিজেরা করবেন? তদন্তটা করবেন কে? তাহলে এবার থেকে আপনারা বিজেপি তদন্ত করবে। ভাস্করবাবু পরে। আপনাদের বলছেন আপনি সিবিআই যাদের নাম উঠেছিল তাদের তো সত্যিই তো জিজ্ঞাসাবাদ করা হয়নি কেন? শেষ করে দিয়েছেন, পুড়িয়ে দিয়েছেন। না না না, আমি সেই কারণেই তো লার্জার কনস্পিরেসির অভিযোগটা উঠছে সৈকত, যেখানে নির্মল ঘোষের নাম উঠেছিল প্রথম দিন থেকে, সোমনাথদের কথা বলেছিল পরিবার, অ্যাসিস্ট্যান্ট সুপারের কথা বারবার বলা হচ্ছে। আজ পর্যন্ত যে সীমা পাহুজার বিরুদ্ধে এতগুলো প্রশ্ন পরিবার তুলেছে, সেই সীমা পাহুজার বিরুদ্ধে কি সিবিআই কোনো ডিপার্টমেন্টাল এনকোয়ারির নির্দেশ দিয়েছে? পুরো আরজিকরের ঘটনায় একটা বড় নেক্সাস কাজ করেছে রাজ্যের এবং কেন্দ্রের দুই সরকারের গোয়েন্দা সংস্থাগুলো, পুলিশ প্রশাসন, সবাই হাতে হাত মিলিয়ে। আপনাদের পঙ্কজ এক সেকেন্ড আমি বলে নিই, সুপ্রিম কোর্ট থেকে হাইকোর্ট, তোমার মানে আমাদের সকলেরই মনে থাকা উচিত, একের পর এক মামলার ডেট পাওয়া যায় না। কেন এত দ্রুততার সঙ্গে সুপ্রিম কোর্ট ইন্টারভেন করলো? কেন এত দ্রুততার সঙ্গে লাশ পোড়ানো হলো? আপনার মনে থাকা উচিত, স্বাধীনতা আন্দোলনে একের পর এক মহিলাদের উপর যখন অত্যাচার করতো ব্রিটিশ পুলিশ, তখন তার পরবর্তীকালে সেই পুলিশ অফিসারদের পুরস্কৃত করা হতো। এই ক্ষেত্রেও ঠিক একইভাবে লাশ পোড়ানো কাউন্সিলরকে চেয়ারম্যান করেছে তৃণমূল কংগ্রেসের সরকার। আসলে জাল ওষুধের ব্যবসা, আরজি করে যে দুর্নীতির নেক্সাস, এই সন্দীপ বাবুদের বাঁচানোর চেষ্টা, সবটার জন্য এরা মিলেমিশে হাতে হাত মিলে এই তদন্ত ধামাচাপা দিয়েছে। আমি অবাক হতাম না যদি সিবিআই এই গণধর্ষণ কিংবা ধর্ষণ কোনোটা না বলে আত্মহত্যা বলে চালিয়ে দিত। যদি আপনারা মিডিয়া প্রথম থেকে এর উপর কড়া নজর না রাখতেন, বিরোধী আন্দোলন না থাকতো, মীনাক্ষী মুখার্জিরা লাশ না আটকাতেন, তাহলে রাজ্য সরকার আত্মহত্যা বলে চালিয়ে দিত। স্বাভাবিকভাবে এই রাজ্যের পুলিশ যা করেছে, দিল্লির পুলিশ যা করছে, রয়েছে রাজনৈতিক মহল কি বলছে গতকালের ঘটনা সামনে আসার পর, দেখুন একবার। আরও তদন্তের প্রয়োজন, দোষীরা আড়াল হয়েছে, সেই দোষীদের খুঁজে বের করা। সেই জন্য আদালত কিন্তু একটা প্রশ্ন সিবিআইকে করেছে যে আপনি কাদের কাদের এখনো পর্যন্ত জেরা করেছেন তার তালিকা দিন। আমরা তো আগেই বলেছি, আমাদের প্রশাসনিক যখন তদন্ত চলছিল সরকারে, তখনও যে যতটা যেভাবে এগিয়েছিল তাতেও যা বলেছিল, এখন কেন্দ্রীয় সরকারের হাতে সিবিআই করছে। সিবিআই বলেছে এটা বিচারাধীন মামলা, আমরা এর বিরুদ্ধে কিছু। আমি ভাস্কর বাবুর কাছে এই জায়গায় আসবো। ভাস্কর বাবু, গণধর্ষণ হয়নি, একজনই অভিযুক্ত, সিবিআই এই কথাই বলছে। একেবারে শুরুর দিন থেকে কলকাতা পুলিশের যে ভার্সন, এক এবং একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায়কে গ্রেফতার, তার আমৃত্যু কারাবাস। যদিও হ্যাঁ, রাজ্য সরকারের পক্ষ থেকে এবং পুলিশের পক্ষ থেকে সেক্ষেত্রে কিন্তু তার ফাঁসির আবেদন করা হয়েছিল, কিন্তু সেটা আমৃত্যু কারাদণ্ড। কিন্তু কোথাও এই যে সিবিআই এর গতকালের যে এখনো পর্যন্ত কোর্টে যার সামনে তারা নিয়ে এসেছে, সেটা কি কোথাও রাজ্য সরকারকে স্বস্তি দিচ্ছে? রাজ্য সরকারের স্বস্তি, রাজ্য সরকার প্রথম থেকেই তার পুলিশ যেটা বলেছিল সেটাই দেখা যাচ্ছে যে সেটাই সঠিক ছিল। দেখুন, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা সিবিআই। এক সেকেন্ড, সিবিআই ছাড়া আপনি কাকে দিয়ে আলিমুদ্দি তদন্ত করবে নাকি বিজেপি পার্টি অফিস তদন্ত করবে? তদন্তটা করার তো দায়িত্ব এবং তদন্ত করার জন্য ওয়েল ইকুইপড। তাহলে ওয়েল ইকুইপড, তাহলে সিবিআই এর তদন্তের উপরে ভরসা রাখতে পারছেন না, এটা বলুন। তার মানে সিবিআই তাহলে সিবিআই আলিমুদ্দি কি তদন্ত করবে নাকি বিজেপি পার্টি তদন্ত করবে? সবাই মিলে কথা বললে কিছু শোনা যাবে না। আমি অবশ্যই কলকাতা হাইকোর্টের পাশাপাশি শিয়ালদা কোর্টে গতকালকে কি রাখলো সিবিআই সামনে আমি আসবো আলোচনায়। গতকালই শিয়ালদা আদালতে স্ট্যাটাস রিপোর্ট জমা দিয়েছে সিবিআই আরজিকর কাণ্ডে এবং জানিয়েছে যে আরজিকর মেডিকেলের চিকিৎসককে ধর্ষণ খুনের ঘটনায় নজরে রয়েছে 3 জনের কল লিস্ট। পরীক্ষা করা হচ্ছে কল ডিটেলস। সম্প্রতি নতুন করে 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে, তদন্ত চলছে। তদন্তের গতি প্রকৃতি নিয়ে 28 এপ্রিল শিয়ালদা আদালতে আবারও স্ট্যাটাস রিপোর্ট জমা দেবে সিবিআই। আমি সৈকতের কাছে এই জায়গায় যাব। সৈকত, এর পাশাপাশি আরো একটা জিনিস মনে রাখতে হবে, এই সোমবার যেদিন প্রথম কলকাতা হাইকোর্টে ফের একবার নতুন করে শুনানি হলো, সেই দিন আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় তিনি একটা প্রশ্ন করেছেন। তিনি বলছেন বিচার প্রক্রিয়া শেষ হওয়ার পরে তদন্ত কি আবারও শুরু করা যায়? অর্থাৎ রাজ্য সরকার কিন্তু একদিকে যেমন তদন্তে সব রকম সহযোগিতার আশ্বাস দিচ্ছে, তার পাশাপাশি এই প্রশ্নও তুলছে।
না আসলে হাইকোর্টকে বা বিচার ব্যবস্থাকে নিরপেক্ষ তদন্তকে তৃণমূল কংগ্রেস ভয় পায়, তার জন্য কণ্ঠরোধ করতে চায়, গলা স্তব্ধ করতে চায়। আপনার মনে থাকা উচিত হাইকোর্টের একের পর এক বিচারপতিদের বাড়ির অবধি রাত মাঝরাত্রে গিয়ে থ্রেট কালচার এই তৃণমূল কংগ্রেস এই রাজ্যে দেখিয়েছে। প্রশ্নটা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় এতদিন ধরে সিবিআইয়ের উপর কোনো মামলায় ভরসা করতেন না, সিবিআইয়ের বিরুদ্ধে বলতেন রাজনৈতিক প্রতিহিংসা, আজকে সেই সিবিআইয়ের উপর এত দ্রুততার সঙ্গে আর্জি করে 72 ঘন্টা 3 দিনের মধ্যে মুখ্যমন্ত্রী প্রেস কনফারেন্স করে সিবিআইয়ের উপর ভরসা দেখিয়েছিলেন। প্রশ্ন হচ্ছে কেন কলকাতা পুলিশকে এই মামলার ক্ষেত্রে হাইকোর্ট বা অন্যান্য ক্ষেত্রে যুক্ত করা হবে না? কেন আজ অব্দি ওই দিন রাত্রিবেলা ওই লেডি ডক্টরের সঙ্গে থাকা ওই ফ্লোরে অন্যান্য ডিউটিরত নার্স চিকিৎসকদের ডাকা হয়নি? প্রমাণিত এটা যে সিবিআই পুরো তদন্তটাকে শ্লথ করেছে, এই একটা বড় নেক্সাসকে ধামাচাপা দেওয়া হয়েছে। আপনার মনে থাকা উচিত জাল ওষুধের ক্ষেত্রে হাওড়া থেকে 2 জন ওষুধ ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছিল। তারা কোন জায়গায়? আশিস পান্ডে, যার প্রশ্ন ওই দিনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছিল, কাজে ফিরে এসেছে। একদম একদম। আমি সিবিআই তদন্তকারে ভরসা নেই, এটা বলে সেকেন্ড যেটা হচ্ছে গোটা রাজ্যের মানুষ, গোটা দেশের মানুষ, গোটা পৃথিবীর মানুষ খালি চোখে যেটা দেখতে পাচ্ছে যে আরজি করে জাস্টিস। না না, এটা মিথ্যে কথা বলা হচ্ছে। সিবিআই তদন্তের উপরে যখন আপনাদের ভরসা ছিল না, তাহলে আপনারা সিবিআই তদন্ত চেয়েছেন। 96 ঘন্টার মধ্যে সিবিআই তদন্ত করে হাতে পেয়েছে। এখানে এটা বলতে হবে যে এটা রাজনীতি করার জন্য আপনারা নয়। আপনার একটা ছোট্ট মিসকমিউনিকেশন কোথাও একটা হচ্ছে। সিবিআই তদন্ত মমতা বন্দ্যোপাধ্যায় যখন প্রথম টেলিফোনে সাক্ষাৎ দাঁড়ান না, যখন প্রথম টেলিফোনে সাক্ষাৎকার দিয়েছিলেন সেই দিনই কিন্তু তিনি বলেছিলেন সিবিআই তদন্ত হলে তার কোনো আপত্তি নেই, এবং তিনি ফাঁসি দাবি করেছিলেন যে বা যারা অভিযুক্ত একদম। এবং এই সিবিআই তদন্তটা কিন্তু পরিবার চায়নি, কোন রাজনৈতিক দল চায়নি। কলকাতা পুলিশ কলকাতা পুলিশ যে তৎপরতার সঙ্গে 3 দিন ধরে তদন্তের কাজ চালিয়েছিল সেটা দেখেই কিন্তু কলকাতা হাইকোর্ট ইমিডিয়েটলি হাইকোর্টের সুপারভিশনে সিবিআই তদন্ত দিয়েছে, কারোর দাবি ছিল না। আমি বলছি যে আমি জানি না যে সিবিআই ঘটনা ঘটা 96 ঘন্টার মধ্যে দায়িত্বভার হাতে পেয়েছে, এরকম ঘটনা ঘটতে হয়। এবারে বলুন যে কোন পরিবার চাইবার কাকে দিয়ে তদন্ত সেভাবে হবে? দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা দিয়ে সিবিআই তদন্ত হয়েছে। অভয়া বিলটা কেন পাস হচ্ছে না? আমার নাম আমি একটু অভয়া বিলটা পাস হচ্ছে না কেন? সেই প্রশ্নটা উঠছে তো। এখানে কাদের উৎসাহ আছে? কারা চাইছে না শাস্তি? আচ্ছা 1999 সালে একটু কথা বলবেন না, কারোর কথা শোনা যাচ্ছে না। 1999 সালে ট্রায়াল, আমি কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিরাট বড় উকিল, আমার ল আমি পাশ করিনি, কিন্তু যেটুকু জ্ঞান এইটা কেস যে কেউ অনলাইনে গেলেই দেখতে পারবেন। 1999 সালে ট্রায়াল কোর্ট অ্যাকুইট করে দিল জেসিকা লাল মার্ডার কেসে। কি করে হাইকোর্ট সেটা ওপেন করে দিল্লি পুলিশ আবার তদন্ত করে নতুন করে সেটা বের করেছিল, এবং 7 বছর পরে 2006 সালে মানে 1999 কেসটা ট্রায়াল কোর্ট অ্যাকুইট করে দিল। তারপরে 2006 সালে মানে 7 বছর বাদে সেই কেসে যাবজ্জীবন সাজা হয়ে গেল মনু শর্মার। কি করে হলো? এই যে হয়েছিল, এইটা থেকেই প্রমাণ হয় যে হাইকোর্ট চাইলে আবার কেস ওপেন করতে পারে, সুপ্রিম কোর্ট চাইলে হাইকোর্ট যদি বলে তারপরেও কেস ওপেন করতে পারে। এটাই ব্যাপার। বিষয়টা হচ্ছে যদি আমাদের 7 দিন সময় দিন রাজ্য সরকারকে, রাজ্য পুলিশকে, তারা যদি না পারে তাহলে সিবিআই দিতে পারে। এটা কিন্তু প্রথম দিনের আওয়াজ ছিল। তাহলে প্রথম দিন যদি তারা যে সমস্ত ব্যাপারটা ভালোভাবে করেনি, এটা তো পর্যবেক্ষণে উঠে এসেছে। ভালোভাবে করেনি আপনি কি বলছেন? তাহলে আমাদের সংসদীয় এই যে রাষ্ট্র ব্যবস্থার মধ্যে একটা অপরাধ হলে তো সিবিআই বলছে, ভাস্কর বাবু এমনটা দাবি করতেই পারে, কারণ এক এবং একমাত্র অভিযুক্ত হিসেবে সঞ্জয় রায় তিনি সাজাপ্রাপ্ত হয়েছেন। দাঁড়ান, এবং সিবিআই কিন্তু আজকে কোথাও সেটাকেই শিলমোহর দিচ্ছে। শরীরদা দেখো, মানে সবচাইতে এর মধ্যে যেটা সবচাইতে মেস হয়েছে সেটা হচ্ছে কর্পাস ডেলিক্টিটাকে ইমিডিয়েটলি ডিসপোজ অফ করে দেওয়া হয়েছিল, এবং সেটা যে করেছিল এটাতে কিন্তু পরিষ্কার রিভিল হচ্ছে যে করেছিল তার পদোন্নতি হয়েছে, এবং যে তাকে সেই দিনই তোমরা সংবাদ মাধ্যমে দেখেছো বিরাজ করেছে।